হ্যালো স্টুডেন্টস, আজকে আমি করাবো ক্লাস 7 এর কষে দেখি 22 এর 2 দাগের অঙ্কগুলো। ঠিক আছে, তো এবার দেখো কি বলছে যে নিচে গল্প পড়ি ও সমীকরণ গঠন করি। এবার দেখো সমীকরণ গঠন করতে আমার কি কি লাগে। আমার লাগবে একটা চলরাশি, ধ্রুবক আর সমান চিহ্ন। ঠিক আছে, তো এবার দেখো এই দাগের অঙ্ক কি বলছে যে একের এই দাগের অঙ্ক বলছে যে আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। এবার দেখো আমার মার্বেলের 7 গুণ মার্বেল প্রতিমার কাছে আছে। এবার আমার কাছে কয়টা মার্বেল আছে সেটা কিন্তু জানা নেই। ঠিক আছে, তাহলে আমরা এবার কি লিখতে পারি যে আমার মার্বেল এক্স ধরি, এখানে দেখো ধরি ধরি আমার মার্বেলের সংখ্যা, আমার মার্বেল এর সংখ্যা কত, এক্সটি, যেহেতু এখানে আমার মার্বেলের সংখ্যা দেওয়া নেই। ঠিক আছে, শুধু বলছে যে আমার থেকে 7 গুণ বেশি কার কাছে আছে, প্রতিমার কাছে আছে। তাহলে ধরি আমার মার্বেলের সংখ্যা এক্সটি। ঠিক আছে, তো এবার প্রতিমার কাছে আমার থেকে 7 গুণ মার্বেল বেশি আছে। তাহলে আমরা এবার লিখতে পারি সুতরাং প্রতিমার কাছে মার্বেল আছে আচ্ছা দেখো আমার থেকে যেহেতু 7 গুণ বেশি আছে, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে প্রথমের কাছে আমার থেকে 7 গুণ আছে বেশি, তাহলে আমার কাছে আছে এক্সটি, আর আমার থেকে 7 গুণ বেশি, তাহলে এইভাবে লিখতে পারি যে 7 গুণন এক্স। ঠিক আছে, যেহেতু আমার থেকে 7 গুণ বেশি আছে, ইকুয়াল কত হয়, 7x হয়, 7xt। ঠিক আছে, এবার দেখো কি বলছে শেষে যে প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে আমরা এবার লিখতে পারি যে প্রশ্নানুযায়ী কি লিখতে পারি, যে হবে প্রশ্নানুযায়ী সমীকরণ হবে 7x। ঠিক আছে, তো এবার দেখো 7x, তারপরে বলছে যে প্রতিমার কাছে 42টি মার্বেল আছে। তাহলে এবার প্রতিমার কাছে কয়টি, 7x মার্বেল, আর এখানে প্রশ্নে বলছে 42টি। তাহলে শর্তানুযায়ী আমরা কি লিখতে পারি যে সমীকরণটি কি হবে, প্রতিমার কাছে 7x মার্বেল আছে আর প্রশ্নে বলা আছে 42টি, তাহলে 7x সমান সমান 42টি মার্বেল। এটি আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো বি দাগের অঙ্কে কি বলছে যে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। ঠিক আছে, মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ। তাহলে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে ছেলের বর্তমান বয়সটা আমার জানা নেই, যে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 4 গুণ, তাহলে তার ছেলের বয়সটা জানা নেই, আগে তার ছেলের বয়সটা আমরা বের করে নিব। তাহলে আমরা এবার বিদ্যাগের অঙ্কটা করে নিব। এখানে আছে যে মিলন বাবুর বয়স যে ধরি মিলন বাবুর ছেলের বয়স। ঠিক আছে, ধরি মিলন বাবুর ছেলের বর্তমান বয়স কত, এক্স বছর, যেহেতু সেটা আমার জানা নেই কতটা বছর। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি যে ধরি মিলন বাবুর ছেলের বর্তমান বয়স এক্স বছর। ঠিক আছে,
এবার বলছে যে 4 গুণ বেশি, তার ছেলে থেকে 4 গুণ বেশি মিলন বাবুর বর্তমান বয়স, তাহলে তার ছেলে থেকে 4 গুণ বেশি হবে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে সুতরাং সুতরাং মিলন বাবুর বর্তমান বয়স তার ছেলের চেয়ে 4 গুণ বেশি, তাহলে তার ছেলের বয়স x বছর, তাহলে তার 4 গুণ বেশি মানে আমরা কিভাবে লিখতে পারি 4x বছর। ঠিক আছে, তার ছেলের বয়স তার চেয়ে 4 গুণ বেশি, তার বয়স, তাহলে 4x বছর। ক্লিয়ার? এবার দেখো কি বলছে যে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা লিখতে পারি যে 5 বছর পর 5 বছর পর ছেলের বয়স। ঠিক আছে, এবার এখানে কি আছে যে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে, তার ছেলের বয়সের 3 গুণ হবে। তাহলে 5 বছর পর ছেলের বয়স কত হবে সেটা আগে দেখি, যে 5 বছর পর ছেলের বয়স হবে, ছেলের বয়স হবে কত হবে, তার ছেলের বয়স দেখো বর্তমান আছে কত x, তাহলে 5 বছর পর কত হবে x প্লাস 5। ঠিক আছে, বছর, বর্তমান তার ছেলের বয়স কত আছে x বছর, 5 বছর পরে তার ছেলের বয়স তাহলে কত হবে x প্লাস 5। বোঝা গেছে? এবার দেখো আমরা এইভাবে লিখতে পারি যে 5 বছর পর মিলন বাবুর বয়স হবে কত হবে, তার মিলন বাবুর বয়স আমরা এইভাবে লিখতে পারি মিলন বাবুর বয়স কত হবে 4x, বর্তমান আছে কত, বর্তমান মিলন বাবুর বয়স 4x, তাহলে 5 বছর পর কত হবে 4x যোগ কত হবে 5, 5 বছর পর এটা হবে। বর্তমান মিলন বাবুর বয়স আছে 4x বছর, 5 বছর পর 4x প্লাস 5 হবে। ঠিক আছে, তো এবার দেখো এবার এখানে কি আছে যে 5 বছর পরে মিলন বাবুর বয়স তার ছেলের বয়সের 3 গুণ হবে। 5 বছর পরে মিলন বাবু তার ছেলের বয়সের কত গুণ হবে 3 গুণ হবে। তাহলে এবার আমরা লিখতে পারি প্রশ্নানুযায়ী কি লিখতে পারি যে এখানে সমীকরণটি হবে, এখানে সমীকরণ কি হবে দেখো, প্রশ্নানুযায়ী সমীকরণ হবে সমান সমান কি হবে এখানে সমীকরণটি দেখো যে বর্তমান তাহলে কত 4x, 5 বছর পর মিলন বাবুর বয়স কত হবে 4x প্লাস 5, তাহলে এখানে সমীকরণটি হবে 4x প্লাস 5। ঠিক আছে, সমান সমান কত আছে দেখো 5 বছর পর তাহলে তার ছেলের বয়স হবে x প্লাস 5, তাহলে আমরা এখানে লিখতে পারি x প্লাস কত হবে 5 হবে। তো x প্লাস 5, আর এখানে তাহলে দেখো এর ছেলে যে আছে তাহলে 3 বছর পর আমার প্রশ্নে আছে যে কত 3 গুণ হবে, সরি 3 গুণ হবে, তাহলে এখানে আমরা সমীকরণে এখানে 3টা অ্যাড করে দিতে পারি। তাহলে কত সমীকরণ কি হবে 4x প্লাস 5 সমান সমান 3 কি হবে 3 গুণ, যেহেতু বেশি তাহলে 3 এর সঙ্গে গুণ হয়ে যাবে। ঠিক আছে, 3 এর সঙ্গে কি হবে গুণ হয়ে যাবে, 3 গুণ করলে কি হয় 3 আছে x যোগ 5, এটা হবে সমীকরণটি, এটা আমার উত্তর। দেখো এখানে কি আছে 4x প্লাস 5। ঠিক আছে, যে মিলন বাবু 5 বছর পর মিলন বাবুর বয়স কত হবে 4x প্লাস 5, তাহলে 4x প্লাস 5 সমান সমান এবার এখানে কত আছে 3 গুণ যেহেতু হবে, তার ছেলের চেয়ে কত গুণ হবে দেখো যে তার ছেলের বয়সে 3 গুণ হবে, তাহলে এখানে আমরা 3 দিয়ে গুণ করতে পারি, 3 গুণন x প্লাস 5
5 বছর পর তার ছেলের বয়স হবে x+5, তার মিলন বাবুর বয়স 3 গুণ বেশি হবে, তাহলে এখানে আমরা কি করতে পারি, আমরা গুণ করে দিতে পারি। ঠিক আছে, তো এবারে সি দাগের অঙ্কটা দেখে নেওয়া যাক কি আছে, যে 187 টাকা আমি দুলাল ও জাহির এমন ভাবে ভাগ করে নিলাম যে দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল। দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার দ্বিগুণ টাকা পেল। দেখো এবার এখানে কি 187 টাকা দুলাল, আমি আর জহির ভাগ করে নিয়েছিলাম, তো দুলাল আমার চেয়ে 5 কি আছে 5 টাকা কম পেল, কিন্তু জাকির আমার চেয়ে দ্বিগুণ টাকা পেল। এবার আমি কত টাকা পেলাম সেটা কিন্তু এখানে লেখা নেই, তাহলে এটা আমার বের করতে হবে। তো আগে আমরা এটা লিখে নেই, সি দাগেরটা কি আছে, যে ধরি আমার টাকা x টাকা, যেহেতু এখানে দেওয়া নেই আমার কত টাকা, তাই না, ধরি আমার টাকা x টাকা। এবার যে দুলাল, ঠিক আছে, দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল, দুলাল আমার চেয়ে 5 টাকা কম পেল মানে কি, আমার যদি x টাকা হয় তাহলে দুলাল আমার চেয়ে 5 টাকা কম, তাহলে সুতরাং কি হবে, দুলাল দুলাল কত টাকা পাবে, আমার চেয়ে 5 টাকা কম হবে তো, তাই না, তাহলে আমার যদি x টাকা হয়, দুলালের 5 টাকা কম, তাহলে x - 5 টাকা, এটা দুলালের টাকা। এবার প্রশ্নে বলছে যে জাহির আমার দ্বিগুণ টাকা পাবে, তাহলে সুতরাং জাহির জাহির পাবে আমার চেয়ে দ্বিগুণ, মানে কত, আমার x টাকা হলে আমার চেয়ে দ্বিগুণ টাকা পাবে, তার মানে 2x টাকা, তাই না, 2x টাকা। ঠিক আছে, তাহলে তিনটার যোগফল কত হয়, তাহলে আমরা তিনজন টাকা ভাগ করে নিয়েছিলাম, তিনটার যোগফল কত হয়, 187 টাকা। এবার দেখো একটা জিনিস এখানে কি আছে, যে শর্তানুযায়ী সমীকরণটি এবার তাহলে কি হবে, আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী সমীকরণটি হবে, বা শর্তানুযায়ী সমীকরণ হবে কি হবে, দেখো এখানে শর্তানুযায়ী সমীকরণ কত হবে, ভালো করে দেখো, এখানে আছে আমার কত টাকা x টাকা, তাহলে আমরা এইভাবে লিখতে পারি যে আমার x টাকা প্লাস দুলালের কত টাকা আছে x - 5, আমার চেয়ে 5 টাকা কম, তাই না, তারপরে এবার দেখো কত আছে, জাহির আমার কত টাকা পাবে, জাহির দ্বিগুণ টাকা পাবে, তাহলে টাকাটা আগে হিসাব করে নেই, জাহির আমার চেয়ে যদি দ্বিগুণ টাকা পায় তাহলে আমার 2x, আমার x টাকা আর ও দ্বিগুণ টাকা পাবে, তাহলে 2x টাকা, এটা হবে সমীকরণ, তাই না। তো এবারে দুই জায়গায় দেখি কি আছে, যে আমাদের গ্রামে 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা কতজন, 1871 জন কম। তাহলে দেখো এখানে কিন্তু স্বাক্ষর সংখ্যা কত আছে সেটা সরাসরি দেওয়া নেই, ঠিক আছে, যে আমাদের গ্রামের 3895 জনের মধ্যে যতজন স্বাক্ষর আছে তার চেয়ে অক্ষরহীনতার সংখ্যা কত, 1871 জন, তাহলে আমাদের গ্রামের স্বাক্ষর কত সেটা কিন্তু দেওয়া নেই, তাহলে আমরা দ্বিধাটা এইভাবে করতে পারি, যে ধরি স্বাক্ষর সংখ্যা যেহেতু দেওয়া নেই, তাহলে স্বাক্ষর সংখ্যা x জন ধরতে পারি, ধরি স্বাক্ষর সংখ্যা x জন, ঠিক আছে। এবার নিরক্ষর, এবার দেখো নিরক্ষরের সংখ্যা কত বলছে এখানে, যে নিরক্ষরের সংখ্যা তাহলে কত, যে আমাদের গ্রামের এতজনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে অক্ষরহীনের সংখ্যা বেশি, তাহলে এটা আমার কি করতে হবে, যে নিরক্ষর টোটাল সংখ্যা কত আছে, এতজনের মধ্যে টোটাল সংখ্যা কত আছে 3895, তার চেয়ে যত আছে আমার স্বাক্ষর সংখ্যা সেটা যদি বিয়োগ করে দেয় তাহলে সেটা নিরক্ষর হবে, তাই না।
তাহলে আমরা এবার এইভাবে লিখতে পারি, সুতরাং নিরক্ষরের সংখ্যা কতজন হবে? দেখো মোট জনসংখ্যা কত? ৩,৮৯৫ জন। আর স্বাক্ষরের সংখ্যা কত? x জন। তাহলে মোট জনসংখ্যা থেকে x বিয়োগ হবে, বাকি যেটা পরে থেকে সেটাই কি হবে? নিরক্ষরের সংখ্যা। ঠিক আছে, এবার দেখো কি বলছে যে কত, যে অক্ষরহীনের সংখ্যা ১,৮৭১ জনের কম। তাহলে আমরা এইভাবে লিখতে পারি, প্রশ্নানুযায়ী সমীকরণটি হবে সমীকরণ হবে কি হবে? দেখো মোট জনসংখ্যা কত ছিল? ৩,৮৯৫। তার মধ্যে স্বাক্ষর কত? x মাইনাস মোট জনসংখ্যা কত আছে? ৩,৮৯৫ মাইনাস x হবে, স্বাক্ষরের সংখ্যা বিয়োগ হবে, তারপরে কত আছে? ইকুয়াল কত আছে? দেখো অক্ষরহীনের সংখ্যা কত? ১,৮৭১। তাহলে এখানে আমরা লিখতে পারি ১,৮৭১ জন। ঠিক আছে, এটা আমার ২ দাগের অঙ্কটি হয়ে গেল।